ভোট এলেই কোথাও রবীন্দ্রনাথ, কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কখনো বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি একেবারে চরমে পৌঁছায়, কিন্তু দেখুন এই যে সাধারণ মানুষ এই রাজনৈতিক পাকে চক্রে পড়ে একদম গুলিয়ে যায়, প্রতিটা জিনিস গুলিয়ে যাওয়ার জোগাড়। আর রাজ্যের মানুষ, তাদের শিক্ষার হাল কি অবস্থা? প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি যার জন্য 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, আর তারপর শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি এবং তার রেজাল্ট আউট হয়েছে একাদশ দ্বাদশের। কিন্তু তারপরেও যারা আন্দোলন করছিলেন সেই শিক্ষকরা তারা কিন্তু এখনো আশঙ্কায় রয়েছেন। কেন? দেখো, 5 বছর চাকরি করার পরেও যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে? শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর তার কারণে আদালতের নির্দেশে রাতারাতি চাকরি গেছে 26,000-এর। অযোগ্যদের জন্য দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হয়েছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শেষমেশ দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয় স্কুল সার্ভিস কমিশন। এত কিছুর পরেও ফের এসএসসি পরীক্ষায় যোগ্যতা প্রমাণের জন্য বসতে হয়েছে চাকরিহারা যোগ্যদের। শুক্রবার রাত 9:30 নাগাদ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে। প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে, এবং আস্থা রাখুন এই প্রত্যয়ে যে আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে। এসএসসি সূত্রে খবর, বর্তমানে রাজ্য সরকারি স্কুলে একাদশ দ্বাদশের শিক্ষকের শূন্য পদ 12,514টি। মোট পরীক্ষার্থী ছিল 2,29,606 জন। এখানেই প্রশ্ন তুলছে নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ। 7-8 বছর চাকরি করার পর আমাদের সাংসারিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 20 নম্বরের জন্য ওনারা রেখেছেন ইন্টারভিউ বা এতে কি বলে ডেমনস্ট্রেশনে, সেইখানে একটা অনিশ্চয়তা আমাদের কাজ করছে, কারণ ওখানে অনেকটা ম্যানিপুলেশন হওয়ার একটা চান্স আছে। এবং আমাদের প্রত্যেকেরই লোন, শারীরিক অসুস্থতা, ফ্যামিলির দায়বদ্ধতা সমস্ত কিছুই আছে, মা বাবাদের অসুস্থতা, তাহলে আমাদের ম্যাক্সিমাম জনেরই লোন আছে। সেই অনিশ্চয়তাগুলো কে নেবে, এর দায় কে নেবে? কেউ আবার প্রশ্ন তুলছেন, সরকারের একাংশের সীমাহীন দুর্নীতির মাসুল কেন দিতে হবে তাদের? যারা আজকে 7 বছর আগে 2016 সালে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে কারো কোনো নেতা মন্ত্রীকে টাকা না দিয়ে যারা চাকরিটা পেয়েছিল, 9 বছর পরে 2025-এ এসে সেই একই মেন্টাল স্টেটে থেকে পরীক্ষাটা দেওয়াটা অনেকের পক্ষেই মানে হয়ে ওঠে। 31শে ডিসেম্বর 2025-এর পরে জীবনে আর এই অনেকের ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা কি আদৌ সম্ভব ছিল? এবার যারা ধরুন আজকে সফল হবে না, সফল না হলে তাদের জীবনেরটা কি হবে? তাহলে কারো অন্য একজনের দুর্নীতির জন্য আজকে নিরীহ জীবনগুলো, তাদের জীবন জীবিকা বিপন্ন। সম্প্রতি এসএসসি পরীক্ষার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন চাকরিহারা 2 শিক্ষক। এই নির্মম পরিণতির কথা মনে করিয়ে 2016 প্যানেলের চাকরিহারাদের একাংশ বলছে, পরীক্ষা দেওয়ার পরেও যদি তারা চাকরি ফিরে না পান তাহলে কি হবে? যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, নাকি যেভাবে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমের জায়গা থেকে নতুন কোনো সলিউশন বের করবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে এখনো নেই। চাকরি প্রার্থীদের একাংশের এই প্রশ্ন ঘিরেই শুরু হয়ে গেছে রাজনীতির দড়ি টানাটানি। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, সরকারের বিষয়। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এই বিষয়টা তারা বলতে পারবেন। তাদের কিভাবে ভৃত্য বসু বলতে পারবে? আর পশ্চিমবঙ্গের যিনি একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, তিনিই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। একসময় সম্মানের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব সামলানো এই মানুষগুলোর এই অনিশ্চয়তার দায় কার? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ঐশী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা শুনলেন চাকরিহারা শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা তারা প্রশ্ন করছেন যে নিরাপরাধ হয়েও যাদের চাকরি চলে গেল তাদের এরপর কি হবে, কি করবেন তারা? আমি এখান থেকে ফিরদৌসদার কাছে যাবো। ফিরদৌসদা, মানে তারা বলছেন যে গোটাটাই আইওয়াশ, এখনো তারা আশঙ্কার মধ্যে রয়েছেন, তাহলে এবার কি হবে? অবভিয়াসলি দেখুন, এটা তো ডিসাইড হয়ে গেছে যে 26,000 মানুষজনের তাদের চাকরি যেটা ছিল প্রায় 26,000, সম্পূর্ণ 26,000 নাও হতে পারে, সংখ্যা 25,753 ছিল।
তো তাদের চাকরি টার্মিনেট হয়ে যাওয়ার পরে নতুন একটা নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে, ফলে তারা আবার চাকরি ফিরত পাবেন এরকম যদি কেউ মানে আশায় থাকেন তিনি থাকতেই পারেন, কিন্তু এর বাস্তব আইনগত ভিত্তি নেই প্রথম। দ্বিতীয় হচ্ছে এটা কাদের দ্বারা হলো। দেখুন এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেলে, এখনো পর্যন্ত যে টেন্টেড তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ হয়নি। আপনাকে আমি শুধু একটা উদাহরণ দিই, গ্রুপ সি গ্রুপ ডি কতজনের নাম প্রকাশ করেছে? গ্রুপ সি আর গ্রুপ ডিতে যত ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি ওএমআর শিটের ম্যানিপুলেশন হয়েছে। আপনি গোটা ওএমআর শিটের ম্যানিপুলেশন লিস্ট বের করেননি কেন এখনো আজকের দিন পর্যন্ত? ম্যানিপুলেটেড লিস্ট ওএমআর শিটগুলো প্রকাশ করার কথা কলকাতা হাইকোর্ট বলেছিল, আজকের দিন পর্যন্ত প্রকাশ হয়েছে? প্রকাশ হয়নি। যদি প্রকাশ পেত এবং সম্পূর্ণভাবে টেন্টেড লিস্ট দিতে পারত তাহলে একজনও যারা নিজেদের বলছেন আমরা আনটেন্টেড, আসলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় তো কলুষিত নিয়োগ প্রক্রিয়া, সেখানে আনটেন্টেড কেউ থাকতেই পারে না, নট স্পেসিফিক্যালি টেন্টেড, কিন্তু তার মানে তারা সম্পূর্ণভাবে আনটেন্টেড এটা ডিক্লেয়ার হয়ে গেছে। এটা বোঝার বা ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে সেটা যদি হতো টেন্টেড এবং আনটেন্টেড সেগ্রিগেটেড হয়ে যেত তাহলে যারা আনটেন্টেড তাদের চাকরি বেঁচে যেত, তাহলে তাদের পরীক্ষায়ও বসতে হতো না, সুপ্রিম কোর্ট তাদের বলে দিত তাদের রিইনস্টেটমেন্ট করে দাও। কিন্তু তারপরে কি ঘটল? তারপরে এখনো পর্যন্ত এই টেন্টেডদের মাইনের টাকা ফেরত নিতে হবে। এখানে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র বসে আছে, তিনি যে কাউকে ফোন করে জিজ্ঞাসা করে নিন যে সরকার এখনো সেই পদক্ষেপটি করেছে কি করেনি। সরকার একদিকে বলছে আমার টাকা নেই, কোর্ট রায় দিয়েছে মাইনের টাকা ফেরত দেওয়া যাবে, তারপরে ফেরত দিচ্ছেন না কেন? আসলে সরকারে বসে আছেন যারা, তারা এই টেন্টেডদের কাছ থেকে বেনিফিটেড হয়েছেন, তাই মাইনের টাকা ফেরত হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। এখনো পর্যন্ত সম্পূর্ণ টেন্টেড তালিকা প্রকাশ করছেন না, এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ করছেন না, কেউ তো নিষেধ করেনি। আর এগুলো কার কাছে আছে? ওএমআর শিট কার কাছে আছে? এসএসসির কাছে আছে, এসএসসি প্রকাশ করুন। আর এই গোটা নিয়োগের এই দুর্নীতিটা হয়েছে সরকার, এসএসসি এবং বোর্ডের মিলিত যৌথ উদ্যোগে। এবং আপনি এই যদি এই গোটা মামলার প্রসিডিংস বলতে গেলে অনেক সময় চলে যাবে, অনেকে জেনেও গেছেন। যখন আদালত কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বললো যে তোমরা টেন্টেড তালিকা দাও, এই টেন্টেড তালিকা যখন চাইছে তখন তিনটে সংস্থা, এসএসসি, বোর্ড এবং সরকার, তিন রকম তথ্য, কারোর সঙ্গে কারোর তথ্যের মিল করবেন কি করে? ফিরদৌস যে কথাটা বললেন আমি শুনছিলাম। প্রথম কথা হচ্ছে ডিসক্লেমার দিয়ে শুরু করছি, কারণ এই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, তাদেরকে বাঁচানোর কোনো দায়ও আমার নেই। দ্বিতীয় কথা হচ্ছে ফিরদৌসের কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি চাইছেন যারা চাকরিহারা তাদের টাকা এখনও কেন কেড়ে নেওয়া হয়নি, সবার চাকরি বাদ যাওয়া উচিত। আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে আমাদের, উনি তো আইনজীবী, উনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন যে 5 জন দোষী যদি ছাড়াও পায় একজন নির্দোষ যেন কখনো শাস্তি না পায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো প্যানেল বাতিল করার পক্ষে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন নিশ্চয়ই উনি সেই টিমের একজন। এখন বক্তব্য হচ্ছে সেটা রাজনৈতিকভাবে কাউরির কোনো ইচ্ছে থাকতে পারে, তাদের কোনো উদ্দেশ্য যে কথাগুলো বলছেন সেখান থেকে এই শব্দবঙ্গটা উঠে আসে যে চাল কাপড় এমনভাবে খুলিয়ে দেওয়া হয়েছে তার জন্যই আলাদা করা যায়নি বলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকেনি এবং সেই স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে। এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, শোয়ের পর শো আলোচনা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে প্রশাসনের মতো সংশ্লিষ্ট যে দপ্তর আছে তারা তার ব্যবস্থা নেবে এবং যেহেতু বিষয়টি বিচারাধীন নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে চলছে। যারা এর সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্টে তারা জবাব দেবেন। দলীয় স্তরে কিছু এখানে বক্তব্য নেই এবং জন্ময়বাবু বারবার জাজমেন্ট হয়ে গেছে, মানে ফাইনালি ডিসাইড হয়ে গেছে, আর বিচারাধীন নেই, ভুল বোঝাবেন না, কোনো জায়গা নেই মিডিয়াতে এসে ভুল বোঝাবেন না। জাজমেন্ট হয়ে গেছে, ফাইনালি ডিসাইড হয়ে গেছে, টাকা ফেরত দিতে হবে। আপনি বলুন, সরকার বলছে আমার ভাঁড়ে মা ভবানী, টাকা ফেরত নিচ্ছেন না কেন? তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়েছিল সেই জন্য?